সবাইকে আমন্ত্রণ। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছি আমি রেজওয়ানুজ্জামান আজকের নতুন আয়োজন নিয়ে। আর আমাদের সঙ্গে আজকে দুজন অতিথি আছেন, আমি পরিচয় করিয়ে দিতে চাই দুজনকে। আমাদের সঙ্গে আছেন সাইফুর রহমান মনি, সদ্যই ফুটবল ফেডারেশন নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন এবং চট্টগ্রাম আবাহনীর কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন এই মৌসুমে। আমাদের সঙ্গে আছেন এখলাস উদ্দিন, চুয়াডাঙ্গা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি। এখলাস উদ্দিনকে স্বাগত জানাচ্ছি এবং সাইফুর রহমান মনি আপনাকেও স্বাগত জানাচ্ছি। দুজনের সঙ্গে আমরা ফুটবল নিয়ে কথা বলতে চাই এবং দুজন কাকতালীয়ভাবে এই নির্বাচনে একসাথেই লড়েছিলেন। একজন বিজয়ী হয়েছেন, একজন পরাজিত, কিন্তু তারপরও এক মঞ্চে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন। এই জন্য আপনাদের দুজনকেই আবার ধন্যবাদ জানাচ্ছি। আমরা কথা বলতে চাই তৃণমূলের ফুটবল নিয়ে। বাংলাদেশের ফুটবলের ভিত যে জায়গাটায়, সেই জায়গাটায় আসলে কিভাবে পরিবর্তন সম্ভব সেই বিষয় নিয়ে কথা বলবো। আপনারা চাইলে অংশ নিতে পারবেন, ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। প্রথমেই সাইফুর রহমান মনি, আবারও অভিনন্দন। আপনি ফুটবল ফেডারেশনের সদস্য নির্বাচিত হয়েছেন, সাবেক ফুটবলার ছিলেন, আপনি কোচিং করছেন এখন। ফুটবলে আসলে আসার আগ্রহের কারণটা কি, প্রথম এটা জানতে চাই, এবং কি পরিবর্তন আপনি করতে চান? ধন্যবাদ আপনাকে। ফুটবল, সারা জীবন ফুটবল খেলেছি, সো ডেফিনেটলি ফুটবলের জন্য কিছু করতে পারার জন্যই ফুটবলে আসার এত আগ্রহ। আর এই জন্যই পরপর 3বার ইলেকশন করে এবার চতুর্থবারের চেষ্টায় ফুটবল ফেডারেশনের মেম্বার হতে পেরেছি। সো ডেফিনেটলি ফুটবলের জন্য কিছু করার আগ্রহ আছে বিধায় এতদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছি। তার মানে এই না যে আমি এখানে ছিলাম না, ফুটবলের জন্য কাজ করছি না। ফুটবলের জন্য কাজ করেই আসতেছি এতদিন ধরে। সো যেহেতু ফুটবল ফেডারেশনে আসছি, সো এখানে আমার পরিধিটা হয়তো আরেকটু বৃদ্ধি পাবে কাজ করার। দ্যাটস ইট। এখলাস ভাইয়ের কাছে জানতে চাই যে জানি যে কোনো নির্বাচনে হারলে হতাশা কাজ করে, কিন্তু তার মানে কি এই যে আপনি ফুটবল থেকে নিজেকে সরিয়ে নেবেন? দেখুন, আমি তো আমার ফুটবল থেকে সরিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। আমি ছোট পরিসরে হলেও আমি জেলা ক্লাব ডেলিগেট এবং জেলা ক্লাবের সাথে সম্পৃক্ত লাস্ট 14 ইয়ার্স। সো আমি হয়তো ফেডারেশনে ইনক্লুসিভ না, বাট আমি আমার জেলা এবং জেলার ক্লাবগুলো থেকে তো মুখ ফিরানোর সুযোগ নেই এবং টোটাল জেলার ফুটবলটাই আমার উপরে, আমার দায়িত্ব। আমি যতদিন, আমার এখনও 2.5 ইয়ার্স আমার টেনিয়ার আছে, তো সেক্ষেত্রে আমার নেক্সট সেশনে কী হবে আমি জানি না, বাট যতদিন আমার দায়িত্ব আছে আমি আমার জেলার ফুটবলকে জাগিয়ে তুলব এবং যে পরিকল্পনা আমরা হাতে নিয়েছি সেটা ইমপ্লিমেন্ট করব, সেটাই হচ্ছে আমার মূল টার্গেট। আমরা বিষয় নিয়ে বলছিলাম যে তৃণমূলের ফুটবল নিয়ে আমরা কথা বলতে চাই। আপনি তৃণমূলের লোক, চুয়াডাঙ্গা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি। জেলা ফুটবল অ্যাসোসিয়েশন এবং জেলা ক্রীড়া সংস্থা, এই দ্বন্দ্বের কারণে অনেক ধরনের আলোচনা সমালোচনা হয় যে বাংলাদেশের ফুটবল এগিয়ে না যাওয়ার পেছনে এই পদ্ধতি প্রয়োগ করাটা একটা বড় ভুল ছিল। আপনি আসলে নিজে সেই দায়িত্বে থেকে আসলে কি বলবেন? এটা কি আসলে ভুল নাকি আসলে আমাদের চিন্তার ভুল? না, এটা আসলে প্রোগ্রামতে সঠিক। এবং ডিএফএ সৃষ্টি করার পরে যে সিস্টেমটা হয়েছে সেটা হচ্ছে যে ডিএফএকে আপনাকে যুদ্ধে নামিয়ে দিয়েছেন অস্ত্র ছাড়া। আপনি ডিএফএ মানে গঠিত করছেন, দায়িত্ব দিয়েছেন, নির্বাচন হচ্ছে, ক্লাব আছে, ঠিক আছে, আপনার মাঠ নাই ডিএফএর, আপনার ফান্ড নাই, আপনার সিস্টেম স্পেসিফিকভাবে গঠনতন্ত্র বলেন, কোথাও ডিএফএর স্পেসিফিক কোনো গঠনতন্ত্রের আপনার বাংলাদেশের সরকারের ক্রীড়া নীতিমালায় সেটার কথা বলছেন? না, এটা ফেডারেশন, এটা ফেডারেশনের আন্ডারে চলে কিন্তু এখন এটা তো ফেডারেশনের আন্ডারে চলে, রাইট। সো যখন আমরা ক্রীড়া পরিষদ থেকে আলাদা হয়ে gেছি, তখনই আমাদের মাঝ সাগরে ভাসায় দিচ্ছেন নৌকাতে, জাহাজে না তুলে, ঠিক আছে। এবং যেটা হচ্ছে, আমাকে পারমিশন নিতে হয় ক্রীড়া সংস্থার কাছ থেকে, আমাকে পারমিশন, খেলার জন্য, রাইট। আমাকে ক্লাবগুলোকে আপনার পৃষ্ঠপোষক করতে হয়, ডিএফ এর নিজস্ব অর্থায়নে। ডিএফ এর কোনো ফান্ড, একটা টাকা আমরা ফেডারেশন থেকে পাই না। তাহলে আপনি বলেন, তৃণমূলের ফুটবলটাকে যে আপনি জাগানোর কথা বলতেছেন, আপনি কি দিয়ে জাগাবেন? হ্যাঁ, ফুটবল 1000 টাকাতে ফুটবল কিনলে, 5000 টাকা জার্সি কিনলে খেলা হয়, কিন্তু আপনার কোয়ালিটি ফুটবলার এবং কোয়ালিটি ফুটবল লিগ যদি করতে হয়, আপনাকে প্রপার ইনভেস্টমেন্ট আসতে হবে। মনি ভাইও একমত কিনা? আপনি নিজেও তো বাইরে খেলেছেন, জানেন বাইরে থেকে উঠে এসে। মানে আমি বলছি যে জেলার অবস্থাগুলো আসলে এরকমই না, ডেফিনেটলি ডিএফএ এবং ডিএসএ একটা কনফ্লিক্ট, মানে ডিএফএ সৃষ্টি হওয়ার পর থেকেই কিন্তু লেগে আছে। আপনি চাইলেই কিন্তু, ডিএফএ চাইলেই কিন্তু মাঠ ইউজ করতে পারতেছেন না উইদাউট এনি পারমিশন ফ্রম ডিএসএ। সো এই জায়গাটা একটা বড় বাধা। আপনার যদি মাঠই না থাকে, আপনি খেলা কোথায় খেলবেন, যেটা ওনারা ফেস করে আসতেছেন। সো আমি মনে করি এখন থেকে আমাদের ভাবা উচিত যে ডিএফএর একটা ইন্ডিভিজুয়াল ডিএফএর জন্য স্পেসিফিক একটা মাঠ প্রয়োজন। এটা কিন্তু একদম যে অসম্ভব কাজ তা কিন্তু না, এটাও সম্ভব চাইলে, কিন্তু এটা নিয়ে চিন্তা করতে হবে যে ডিএফএর একটা আলাদা মাঠ আমাদের প্রয়োজন। আমার তো আর এত বড় স্টেডিয়ামের দরকার নাই,
যে একদম একদম হিউজ 50,000 ক্রাউড নিয়ে একটা স্টেডিয়াম প্রয়োজন, নট লাইক দ্যাট। আমার 5,000 ক্রাউড সহ একটা স্টেডিয়াম কোনো বিষয় না, আমার দেশের জন্য এটা সাফিসিয়েন্ট। কারণ আমার প্রয়োজন হচ্ছে মাঠ। সো এই মাঠ যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনি ফুটবলটা খেলবেন কোথায়? আর তৃণমূলের প্রশ্নে যেটা আপনি বলেন যে তৃণমূল নট অনলি ডিএফএ, আপনার স্কুল ফুটবল বলেন, স্কুল ফুটবল যদি না থাকে, এইজ লেভেলের খেলা যদি না থাকে, তাহলে তো আপনার পাইপলাইনে কোনো প্লেয়ার আসতেছে না। সো এই জায়গাগুলিতে আমাদের কাজ মানে করা এই প্রয়োজন। জায়গাটাই তো আসলে যে কে দায়িত্বটা নিবে, বিএফএফ নিজে নিবে না ডিএফএ নিবে, বিএফএফ কি টাকা দিবে না ডিএফএ নিজে টাকাটা জোগাড় করবে, এই দ্বন্দ্বটা কিন্তু সবসময় লেগে রয়েছে। দেখুন, আমি একটু মনিভার সাথে অ্যাড করি, ঠিক আসল জায়গাটায় পয়েন্ট আউট করছে। আপনি দেখেন আমাদের জেলাগুলোতে একটা কিন্তু মাঠ না, একাধিক মাঠ আছে এবং উপজেলাতেও মাঠ আছে। প্রত্যেকটা উপজেলা ক্রীড়া সংস্থার একটা অ্যাফিলিয়েটেড ফিল্ড আছে। আপনি 4-5টা উপজেলা থাকলে একটা ডিএফের জন্য একটা বরাদ্দ করে দেন, যে তারা ফুল টাইম সেখানে ইনভেস্ট করবে, তার অ্যারেঞ্জমেন্ট করবে এবং তার যে ক্লাবগুলো আছে সেখানে সে ফ্যাসিলিটিসটা ভোগ করবে। আমি আমার উপজেলায় 4-5টা মাঠ আছে, ফিল্ড আছে, প্রত্যেকটাই উপজেলা ক্রীড়া সংস্থা নাহলে জেলা ক্রীড়া সংস্থার অন্তর্ভুক্ত। আমি যে একটা জেলা ক্রীড়া সংস্থা, আমি একটা জিমনেশিয়াম বানাবো, আমি একটা আউটার ফিল্ড বানাবো, ইনভেস্ট করবো, এইটা আমার কন্ট্রোলে থাকবে না। সো আমার ইনভেস্টমেন্টটা থাকবেও, আমি করলে কী হবে, ওই 2-3 মাস যেটা আমি ইউজ করতে পারবো, এরপর ওটা ডিস্ট্রয়, এটা রক্ষণাবেক্ষণ দায়িত্ব আমাদের কাছে থাকে না। 1 2 নম্বর হচ্ছে যে জেলার যে সমন্বয়, মানে যে বাফু ফেডারেশন এবং ক্রীড়া পরিষদের যে সমন্বয়ের ঘাটতি, এটা সবচেয়ে বড় প্রকট। আপনি স্কুল লেভেলে খেলাগুলো হয়, আগে ইন্টার স্কুলে খেলা আমাদের ওইখানে মানে ফাইট হইতো, এক স্কুল আরেক স্কুলে খেলতে আসলো, মানে উত্তেজনার চরম পর্যায়ে ছিল। ঢাকা আবাহনী মোহামেডান যেভাবে হইতো, গ্রামে উপজেলাগুলোতে সেই খেলা ছিল। এখন আপনি কি হয় আপনি জানেন, এখন স্কুলের খেলা হয় সকাল 7টা থেকে 12টার মধ্যে, 6টা টিমের খেলা শেষ হয়ে যায়। 20 মিনিট 25 মিনিট করে খেলা হয়, হাফ মাঠ খেলা হয়, টস। আপনি ওইখানে ফেডারেশনে কোনো ইনভলভমেন্ট নেই, প্লাস ডিএফএ চিঠি পর্যন্ত পায় না। আমরা কমপ্লেন করলে, ডিসি সাহেবকে বললে, তখন তারা হয়তো আমাদেরকে একটা দাওয়াত দিল, কিন্তু আমাদের কোনো ইনভলভমেন্ট নাই। সো আপনি ফুটবল খেলতেছেন, ফুটবলের সংস্থা আপনার সাথে নাই, আপনি কি করতেছেন? আপনি ওইখানে যে কলেজে যে ফুটবলটা হচ্ছে 17-16 ছেলেরা খেলে, তার ডাটাবেজ আপনার ডিএফের কাছে আসতেছে না, বাফুর কাছে আসতেছে না, তাহলে ওই রেকর্ডটা, ওই খেলাটা করলে কি হচ্ছে? টাকা নষ্ট ছাড়া, টাকা ছড়াছড়ি, মানে উৎসব ছাড়া আর কিছু হচ্ছে না। প্রপার ওয়েতে আসলে কোনো কিছু, কোনো প্ল্যানিং নেই, মানে ওভার ইনভেস্টমেন্ট আছে কিন্তু প্রপার ওয়েতে ইনভেস্টমেন্ট হচ্ছে না এবং তার কোনো আউটকাম নাই। আমি বলছি, আপনি যেটা বলছেন একদমই পারফেক্টলি। বাংলাদেশে ক্রীড়া মন্ত্রণালয় একটা আয়োজন করে, কিংবা শিক্ষা মন্ত্রণালয় আরেকটা আয়োজন করে, ফুটবল ফেডারেশন একটা আয়োজন করে, কিন্তু সবগুলোর মধ্যে কোঅর্ডিনেশন কোনোখানেই নেই। এক্স্যাক্টলি এটাই হচ্ছে। মানে আপনি ফেডারেশনে গিয়েছেন, মানে আমি বলছি যে যেহেতু আপনি তৃণমূলের অবস্থা জানেন, এবং আপনাদের অনেকগুলো ফুটবলার এবার কিন্তু এই কমিটিতে জায়গা পেয়েছে, মানে আগের কমিটিতেও ফুটবলার ছিল, কিন্তু আমরা খুব বেশি যে রেজাল্ট দেখতে পেয়েছি এমন নয়। আমি সেই জায়গা থেকেই বলছি যে কোনো পরিবর্তনের আশা কি আপনি দেখেন কিনা আগের কমিটির সাথে এই কমিটি? হ্যাঁ, ডেফিনেটলি। আপনি যত দিন যাবে বা নতুন কমিটি আসলে ডেফিনেটলি একটা পরিবর্তনের মানে প্রয়াস, চেষ্টা নিয়েই কিন্তু আসে, যে না বিগত দিনে যা হয়েছে তার চাইতে বেটার কিছু করার পরিকল্পনা নিয়েই কিন্তু সবাই আসে। এখন করতে পারা না পারা সেটা হচ্ছে বিষয়। আমি মনে করি এখন যারা আসছেন এবং আমাদের যে নতুন প্রেসিডেন্ট হয়েছেন, ভাইস প্রেসিডেন্ট, অল মেম্বার্স, সবাই মানে বিগত দিনে কি পরিমাণ মানে ব্যর্থতা ছিল বা আমাদের যাই বলেন, হ্যাঁ, ওটা কিন্তু আমরা সবাই জানি। সো ওই জায়গা থেকে যদি আমাদের শিক্ষা না হয় যে আমরা কি করে আসছি আর এখন আমাদের কি করা উচিত, এটা জানার পরেও যদি আমরা কিছু করতে না পারি, তাহলে এটা তো এর চেয়ে বড় ব্যর্থতা তো আর কিছুই থাকতে পারে না। সো আমার মনে হয় যে সবার যার যার কাজ জায়গা থেকে প্রেসিডেন্ট তো ডেফিনেটলি সবারই কাজ ভাগ করে দিবে, দায়িত্ব দিবে। সো সেই দায়িত্ব যদি সবাই ঠিকভাবে পালন করেন, আমি বিলিভ করি যে ফুটবলের একটা চেঞ্জ আসবে ইনশাল্লাহ। আচ্ছা, কিন্তু ফুটবলের চেঞ্জের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা দুটো আমার দৃষ্টিতে, আমি এতদিনের অভিজ্ঞতায়, যে একটা হলো যে সরকারের সাথে একটা দূরত্ব বা ফুটবল ফেডারেশনের, এবং আর্থিক আর একটা বিষয়, যেই দুটো সমস্যা, এই দুটো সমস্যা আমি আগে এখলাস ভাইয়ের কাছে জানতে চাই যে এই দুটোই কি আপনার কাছেও মনে হয় বাইরে থেকে, আপনি যেহেতু বাইরে আছেন, যে এই দুটোই কি মেইন সমস্যা, যে সরকারের সাথে ফেডারেশনের সমন্বয় কিংবা আর্থিক বিষয়টা, যে আর্থিক স্পন্সরের ঘাটতি কিংবা আর্থিক অনুদানের ঘাটতি?
দেখুন যে কোনো স্পোর্টসের ক্ষেত্রেই ফিনান্সিয়াল একটা বিগ ডিল। জি। সো আপনি যখন গভর্নমেন্টের কাছে আর্থিকভাবে সাপোর্ট পাবেন না, স্পেসিফিক আপনার ফুটবল ফেডারেশনের কোনো সাপোর্ট যদি আপনার না আসে, আপনার লোকাল ফুটবল বা তৃণমূলের ফুটবলে ইনভেস্টমেন্ট আপনি পৌঁছাইতে পারবেন না। আপনি ঢাকার ক্লাব ফুটবলে আপনি প্রাইভেট বা কর্পোরেট হাউস থেকে আপনি স্পন্সরশিপ নিয়ে আসবেন বা তাদের টিম থাকবে, তারা ইনভেস্ট করবে। বাট আপনি শুধুমাত্র ঢাকার ক্লাব দিয়ে তো আপনি জাজ করতে পারবেন না, অবশ্যই না। কারণ ঢাকা ক্লাবগুলোর পাইপলাইনেও আপনাকে তৃণমূল থেকে ফুটবল নিয়ে আসতে হবে। ঢাকার প্লেয়াররা সব রেডিমেড প্লেয়ার, তৈরি হয়ে আসে। এবং আপনি দেখেন এখানে যেটা হচ্ছে আমাদের ন্যাশনাল টিমে, মনি ভাই ভালো বলতে পারবেন, ন্যাশনাল টিমে খেলছেন উনি। এখানে ন্যাশনাল টিমে যে খেলাগুলো আসে, যে বয়সে যে এজে আসে, আপনি ওই বয়সে আপনাকে তার স্কিল কি চেঞ্জ করবেন? আপনাকে একেবারে গোড়ায় হাত দিতে হবে। আপনাকে মানে 8 বছর থেকে আপনাকে একাডেমি ইনভেস্ট করতে হবে। বাফুফের যে কাজটা, অবশ্যই নতুন নেতৃত্ব আসছে আমাদের কাছে, তাদের কাছে আমাদের বিশাল একটা প্রত্যাশা আছে। এত বছর যেহেতু ফুটবল আমরা পিছনের দিকে হারছি, নতুন নেতৃত্ব নতুন আইডিয়া ইনপুট করবে, সেটাই আমরা আশা করি। বাট মূল চ্যালেঞ্জ সেটা হচ্ছে আপনি যদি শখের ভিতরে হাঁটেন, যে শখটা আগের থেকেই চলতেছে ফুটবলে, সেই শখের ভিতরে হাঁটলে আপনার ফুটবলে কোনো সময় ডেভেলপমেন্ট হবে না। আপনি এখন 185 নম্বরে আছেন, হার্ডলি আপনি 180-তে আসবেন, আপনার সিগনিফিকেন্ট কোনো ডিফারেন্স ওয়ার্ল্ডে আপনার ফুটবলে কোনো কন্ট্রিবিউশন থাকবে না। কিন্তু আপনার সমস্যাটা কোন জায়গায় আইডেন্টিফাই করতে হবে? আপনার পাইপলাইনে যে ফুটবলারটা আসতেছে জাতীয় দলে, লিগে খেলতেছে, এর মধ্যে বেস্ট যে 20 জন আছে তাকে পিক করতেছেন। তো আমাদের খেলোয়াড়ে মানে সমস্যাটা কোন জায়গায়? ধরেন একটা গ্লাসে আপনি পানি ঢালছেন, তো ফুল হয়ে গেছে, আপনি এরপরে যদি আরও পানি ঢালতে চান, এটা তো বাইরেই পড়বে। সো আলটিমেটলি আমাদের মানে উইথ ডিউ রেসপেক্ট, আমাদের খেলোয়াড়দের যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি যদি আপনি গোড়ার থেকে ডেভেলপ না করতে পারেন, সে তার ক্যাপাসিটির বাইরে ন্যাশনাল টিমে এসে নিতে পারবে না। সো আপনাকে ইনভেস্ট করতে হবে ক্লাবগুলোতে, যেহেতু কর্পোরেট হাউস করতেছে, আপনি গভর্নমেন্ট বলেন, ফিফা বলেন, আপনাকে রুট লেভেলে আপনি 8টা ডিভিশনে 8টা করেন না কেন, একাডেমি করেন, এবং ছোট আকারে করেন বাচ্চাদের জন্য। যে সমস্ত সন্তান, বাচ্চারা, ছেলেরা বা যারা ইন্টারেস্টেড, তাদেরকে 8-10 বছর বাচ্চাদের সেখানে আপনাকে করেন, একাডেমিতে ফুল পৃষ্ঠপোষকতা করেন। ইভেন এমনও হইতে পারে ছোট পরিসরে আমাদের 2-3টা বিকেএসপি আছে, ফ্যাসিলিটিস আছে, ঢাকাতে আছে বা বিভিন্ন জায়গায় আছে, আঞ্চলিক বিকাশ অনেক জায়গায় আছে। আপনি বিকেএসপির সাথে এগ্রিমেন্টে যান যে আমার এখানে এই বিকেএসপিতে 50 বা 100 জন হবে, আমার পৃষ্ঠপোষকতা আমি ইনভেস্ট করব, বাট ট্রেন আপটা এই শৃঙ্খলার মধ্যেটা হবে, আমাকে পার্শিয়ালি আমাকে একটা স্পেস দেওয়া হোক। সেখানে সারা বছর তারা ফুটবল নিয়ে থাকবে, পড়াশোনার পাশাপাশি সারা বছর তারা ফুটবল নিয়ে থাকবে। আপনি যদি রুট লেভেলের ওই 8-10 বছর থেকে না স্কিল ডেভেলপ করেন, আপনি যতই 15-16 বছরে যে ছেলেটা শিখে আসতেছে গ্রাম থেকে বা জেলা থেকে, তাকে আপনি রাতারাতি ড্রামাটিক্যালি মেসি ম্যারাডোনা বানাইতে পারবেন। এই জায়গাটা আমি একটু ইন্টারাপ্ট করি। বিষয়টা হচ্ছে যে বিকেএসপির যে প্রশ্নটা উনি করেছেন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। কারণ বিকেএসপি অ্যান্ড বিএফএফ যদি যৌথভাবে কাজ করে, তাহলে এটা অনেক বেশি আমাদের ইফেক্টেড হবে ফুটবলের ডেভেলপমেন্ট। এবং কোনো ইনফ্রাস্ট্রাকচার করতে হবে না ফুটবলে, রেডিমেড ইনফ্রাস্ট্রাকচার। এবং অলরেডি আমরা কিন্তু এটা নিয়ে কাজ করতেছি এবং স্টার্ট করে দিয়েছি। বিকেএসপি ডিজির সঙ্গেও কিন্তু মিটিং করে আসছি ফেডারেশন থেকে। আমি নিজেও ছিলাম, ফিফার একজন সদস্য ছিলেন, আমাদের টিডি ছিলেন, ফুটবল ফেডারেশন, সবাই মিলে কিন্তু আমরা অলরেডি কাজ স্টার্ট করেছি এই বিষয়টা নিয়ে। সো আমার মনে হয় এটা খুব ভালো হবে। আপনি যদি এখন এইজ লেভেলের ন্যাশনাল টিমগুলির দিকে তাকান, দেখবেন যে ম্যাক্সিমাম বিকেএসপির প্লেয়ার। জি, তারপরও মান নিয়ে প্রশ্ন আছে, ফুটবলারদের স্কিল নিয়ে প্রশ্ন আছে। আমরা সেই বিষয়ে ফিরবো আপনাদের কাছে আলোচনায়, কিন্তু একটা ছোট্ট বিরতির সময় হয়েছে আমাদের ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। সঙ্গেই থাকবেন। বিরতির পর আবারও ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলছিলাম তৃণমূলের ফুটবল কিভাবে বদলাবে সেই বিষয় নিয়ে। আমাদের সঙ্গে আছেন চুয়াডাঙ্গা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি এখলাস উদ্দিন, এবং আমাদের সঙ্গে আছেন ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য সাইফুর রহমান মনি। বিরতির আগে আমরা ফুটবল নিয়ে আলোচনা করছিলাম, তৃণমূলের ফুটবল নিয়ে। জেলার ফুটবল নিয়ে একটা কথা খুব প্রচলিত, এখলাস ভাই আপনি কিভাবে ব্যাখ্যা দিবেন যে বাংলাদেশে বেশিরভাগ ডিএফএতেই লিগ হয় না, কিন্তু তারা কাউন্সিলর ভোট দেওয়ার সময় আসে, ভোট দেয়, এবং কিছু কিছু ক্ষেত্রে ভোট ম্যানুপুলেট করার ক্ষেত্রেও তাদের বিরুদ্ধে অভিযোগ আছে যারা ডিএফএর প্রতিনিধি হয়ে আসেন। লিগ হয় না, কিন্তু ডিএফএর সভাপতি বলি, সাধারণ সম্পাদক বলি, কিংবা কাউন্সিলর হয় বিএফএফের। এই জিনিসটা কি আসলে বন্ধ হওয়া উচিত কিনা? দেখুন, লিগ তো কেউ মানে না করার জন্যে না করে না, মানে আপনি আমাকে সুযোগ দিলে আমি লিগ করব, এটাই তো হওয়ার কথা। এটা তো ফেডারেশনের ব্যর্থতা। কারণ হচ্ছে যে ফেডারেশন যদি আপনাকে প্রপার গাইডেন্স সাথে এবং কন্ডিশন দেওয়া দেয় যে আপনাকে লিভ করতে হবে, আপনার একটা বাজেট থাকবে মিনিমাম, সেটার জন্যে
20% হোক, 30% হোক, 50% হোক তারা ব্যবস্থা করবে এবং নিজের পকেটে না হোক, তারা বলবে কর্পোরেট হাউস অ্যাটাচড যে এই বিভাগের 5টা জেলা বা 8টা জেলা আছে, তারা এখানে ইনভেস্টটা করবে, প্রত্যেকটা লিগের জন্য 5 থেকে 10 লাখ টাকা পাবে। আপনি লিগ তো মানে আপনার কাছে আপনি আমাকে টাকা দেন নাই, আপনি আমার কাছে টাকার হিসাব চাচ্ছেন, ব্যাপারটা এরকম না। আপনি ভেঙে দেন, ডিএফএ ভেঙে দেন, ডিএফএর এই কার্যক্রম তো দরকার নাই। ডিএফএ রাখা হয়েছে একটা ফিফা বা আমি যতটুকু জানি ফিফার সাথে আলোচনা করে ফিফার গাইডলাইনে তৃণমূলী ফুটবলকে জাগানোর জন্য। তো আপনি কমিটি করছেন, কমিটিতে কোনো সরঞ্জাম দেন নাই। আপনি লিগের ব্যাপারে যেটা হচ্ছে যে সেখানে যদি বিশেষ করে বড় বড় জেলা বা বিভাগ যেগুলো আছে, যেমন চিটাগাংয়ের কথা বলেন, সারা বছর লিগ হয়, এটা কোনো সময় কোথাও হাইলাইট হয় না। খুলনাতে বা যশোরে বা ইয়াতে হয়, কিন্তু রিমোট অঞ্চলে আপনি ধরেন কুড়িগ্রামে চলতেছে, ফুটবল টুর্নামেন্ট চলতেছে ব্যক্তি উদ্যোগে, কিন্তু ওখানে লিগ হচ্ছে না। কারণ লিগ হচ্ছে না কারণ কি, ডিএফএ আপনার ওইখানে কোনো ইন্ডাস্ট্রি নাই, আপনার ওখানে পৃষ্ঠপোষকের কেউ নাই। আমার জেলাতে কোনো পৃষ্ঠপোষক নাই, আমার জেলাতে পৃষ্ঠপোষক আমি নিজে, মাইসেলফ। সো একজন প্রেসিডেন্ট, আমি গত বছর যে ফার্স্ট ডিভিশন লিগটা করছি 1.5 লাখ টাকা খরচ হয়েছে। আমি সব কর্পোরেট হাউসে ঘুরে আমি 1.5 লাখ টাকার একটা স্পন্সর পাইছি। তো আমার 6 লাখ টাকা, আমার 7 লাখ টাকা আমার পকেট থেকে গেছে। তো একটা লিগ করতে গেছে আমার 7 লাখ টাকা আমার নিজের পকেট থেকে। তো আমি যদি 3টা লিগ করি, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন প্লাস প্রিমিয়ার যদি করি, তাহলে আমার ওখানে 30 লাখ টাকা মিনিমাম আমার বাজেট থাকতে হবে। তা আপনি বলেন যে বাজেট না থাকলে ডিএফএর প্রেসিডেন্টরা কী করবে? 1 2 নম্বর হচ্ছে যে নির্বাচনের ম্যানিপুলেশন, যেটা কথা বলছেন। দেখুন, নির্বাচনের ম্যানিপুলেশনটা কে না করে? আপনার কি মনে হয় না আপনার হয়তো নির্বাচনের আগের মাস বা 2 সপ্তাহ আগে মনে হচ্ছে যে জেলার ডেলিগেটরা লেনদেন করতেছে, এটা করতেছে, সেটা করতেছে? আপনার কি মনে হয় না যে ক্লাব ডেলিগেটরা আরও 2 মাস আগে সোল্ড আউট হয়ে যায়? আপনার কি মনে হয় না প্রার্থীরা, ইটস রিয়েলিটি ফ্যাক্ট, আমি কাউকে দোষ দিব না, আমি বলছি ইটস এ পার্ট অফ সিস্টেম অ্যান্ড ইটস পার্টস অফ ইলেকশন। সারা ওয়ার্ল্ডেই দেখবেন যে ইলেকশন, যে কোনো ইলেকশনই হোক, এটা আপনাকে মেকানিজম মেনেই করা হয়। এইখানে হ্যাঁ, এখন এখানে হচ্ছে যে সাংগঠনিকভাবে কারা দক্ষ, কারা, আপনি দেখেন 37 জন প্রার্থী কম্পিট করছিল, ঠিক না? তো 37 জনের মধ্যে তো অনেক পুরাতন সংগঠক ছিল, অনেক পুরাতন ক্লাবের ডেলিগেট ছিল, অনেক ডিএফএর সিনিয়র মেম্বারও ছিল, সবাই তো উঠে আসতে পারে নাই। সো তার মানে এটা না যে আপনার ক্লাব ডেলিগেট হইলে বা জেলার ডেলিগেট হইলেই আপনি সাংগঠনিকভাবে স্ট্রং, এটা না কিন্তু। সো ওইটা আসলে এই রিউমার্সটা থাকবে, ভোটে জয় পরাজয়ের জন্য এটা অনেক কিছু বলবে, বাট এটা আসলে ব্লাইন্ডলি বলা যাবে না যে জেলা ডেলিগেটদের দোষ। হ্যাঁ, আপনি সিদ্ধান্ত নেবেন, এটা ফেডারেশন সিদ্ধান্ত নেবে যে ডেলিগেটরা কতটুকু কাজ করলে তাদের ডেলিগেশন থাকবে, না করলে থাকবে না। মনিবের কাছে জানতে চাই যে মানে একদম রিয়েলিটিটা তুলে ধরলেন এখলাস ভাই, যে জেলায় আসলে অর্থ নাই, তাহলে জেলা ফুটবল অ্যাসোসিয়েশন আসলে মানে থাকার গুরুত্বটা কি? তাহলে যে দায়িত্ব নিচ্ছে সে কেন নিচ্ছে, আর ফুটবল ফেডারেশন আসলে তার জবাবদিহিতাটা আসলে কিভাবে নিশ্চিত করবে? সময় একদমই ভেরি গুড পয়েন্ট, কজ এই জায়গায় হচ্ছে ফেডারেশনেরই সব রেসপন্সিবিলিটি, এটা আমি বিলিভ করি না। ফেডারেশনের দায়বদ্ধতা আছে, রেসপন্সিবিলিটি অবশ্যই আছে, বাট আমি যখন ডিএফ এর প্রেসিডেন্ট হব তখন আমি কিন্তু জেনে শুনেই হচ্ছি যে ফুটবল ফেডারেশন থেকে আমি কতটুকু পাবো, আমি নিজে কতটুকু দিতে পারবো, আমি নিজে কতটুকু অ্যারেঞ্জ করতে পারবো। সো আমি যখন আমার চেয়ারটাতে বসবো তখন কিন্তু আমি সব রেসপন্সিবিলিটি নিয়েই কিন্তু এই চেয়ারে আমি বসতেছি। আচ্ছা, যদি এরকমই হইতো যে এই খেলা চালাতে পারতেছি না, টাকা নাই, এটা নেই, আমি তো চেয়ারটা ছাড়তেছি না। আচ্ছা, আমি তো ফোর্স করেও চেয়ারটা থেকে কাউকে সরানো যাচ্ছে না। আমি যদি আমার ডিস্ট্রিক্টের কথা বলি, আমি নিজে প্রেসিডেন্ট হওয়ার জন্য চেষ্টা করতেছি আজকে থেকে 10, 12, 15 বছর ধরে, আমি তো হইতে পারতেছি না। তাহলে আমি ড্যাম শিওর যে 4 বছরের মধ্যে আমার মনে হয় একটা লিগের বেশি উনি চালাতে পারে নাই, কিন্তু চেয়ারটাও তো ছাড়তেছে না। কিছু কিছু জায়গায় ব্যতিক্রম আছে, কিন্তু ওভারঅল অবস্থাটা এরকমই। আপনার কথার সাথে আমি একমত। জি, আমরা একদমই, কিন্তু আরেকটা পয়েন্টও আছে, একদমই শেষের দিকে। জি, আপনার কথা আমি শেষ করব। যেমন আমাদের একটা প্রার্থী ছিল চিটাগাং জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের, ওনার সাথে আমার ফার্স্ট টাইম মিট হয়েছে এবার ইলেকশন। শহীদ ভাই, গুড, হি ওয়াজ ডুইং ভেরি ট্রেমেন্ডাস জব ইন হিজ ডিস্ট্রিক্ট, এক্সিলেন্ট, বাট হি গট অনলি 38 ভোটস। হাউ ক্যান ইউ জাজ? সুতরাং আপনি কাজ করলেই ভোট পাওয়া যায় এমন নয়, আসলে তার ইজ ভেরি ডিফারেন্ট। এই জায়গায় আমার একটু ইন্টারফেয়ার করি আমি, একলাস ভাই। যেমন আমি ইলেকশন করেছি, এই যে আপনি যেটা বলছেন ম্যানুপুলেট, এটা সেটা, আমি একদম মানে জাস্ট ভোটাররা আমাকে ভোট দিয়েছেন, দ্যাটস ইট, এর বাইরে কোনো কিছু। ধন্যবাদ। আমরা এখন দেখতে চাই যে আপনি আসলে কতটা কাজ করতে পারেন ফুটবলের জন্য। আগামী 4 বছর অপেক্ষা রয়েছে। ধন্যবাদ এখলাস উদ্দিন, আপনাকেও ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।